আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা গত ক্লাসে কি এই অধ্যায়ের অর্থাৎ বায়োলজি জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের আমরা মাইটোসিস এবং মাইটোসিসের গুরুত্ব সহকারে প্রথম তিনটা টপিক আমরা যেগুলো আর কি করছিলাম, লিপিবদ্ধ করছিলাম ওই ভিডিওতে ওগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখন ওখানে আর কি ওই ভিডিওতে দুইটা টপিক আর কি আমরা আলোচনা করি নাই, বলছিলাম করব। ওই দুটো টপিক এই ভিডিওতে আলোচনা করবো। এটা হলো মিওসিস এবং মিওসিসের গুরুত্ব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং পূর্ববর্তী যে ভিডিওটা আমরা আপলোড করেছি এই অধ্যায়ের, ওইটা লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিও, অথবা তোমরা আমাদের চ্যানেল ভিজিট করলে দেখে আসতে পারবা। আগে ওটা দেখে আসবে, তারপর এটা দেখবা। তারপর আমরা দেখি আজকে মিওসিস নাকি মিওসিস মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা আগে কিভাবে ঘটে তা দেখবো। তারপর মিওসিসের গুরুত্বটা আমরা বোঝার চেষ্টা করবো। মিওসিস না হলে কি হয় সেটা আমরা দেখবো। তাহলে মিওসিস মিওসিস ঘটে তোমার মিওসিস আর মাইটোসিসের ভিতরে পার্থক্য কি? মিওসিস আর মাইটোসিসের ভিতরে পার্থক্য এটা যে মিওসিস হলো রাসমূলক বিভাজন। মানে কি, মিওসিসের যে ক্রোমোজোম সংখ্যা আছে না, আর অপত্য কোষে যে ক্রোমোজোম সংখ্যা, ওই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক। আর কি মাতৃকোষ হলো এটা হলো কি মাতৃকোষ। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যে কয়টা, আর অপত্য কোষে কিন্তু ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক। মানে মাতৃকোষে যদি হয় 2n সংখ্যক ক্রোমোজোম, তাহলে তার অর্ধেক অপত্য কোষে হবে n সংখ্যক ক্রোমোজোম। ঠিক আছে, এটা হলো। আর মাইটোসিস আমরা কি দেখছিলাম? মাইটোসিস দেখছিলাম যে মাতৃকোষে যে কটা ক্রোমোজোম থাকে অপত্য কোষে কিন্তু ঠিক সেই কটাই ক্রোমোজোম থাকে, অর্থাৎ যে ডিএনএ সংখ্যাও সমান থাকে, কিন্তু এক্ষেত্রে ডিএনএ সংখ্যাও অর্ধেক হয়ে যায়। মানে অপত্য আবার মাইটোসিসে আমরা দেখছি যে আহ, মাতৃকোষের যে আছে, মাতৃকোষ থেকে একটা কোষ থেকে দুইটা কোষ হয় মিওসিস কোষ বিভাজনে, মাইটোসিস কোষ বিভাজনে। তবে মিওসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে চারটা অপত্য কোষের সৃষ্টি হয়। ঠিক আছে, আর আহ, তাদের ক্রোমোজোম সংখ্যা হয় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। ঠিক আছে, এই দেখো তোমরা দেখতে পারো, দেখো এখানে আমি বলতেছি যে এখানে মিওসিস, ঠিক আছে, মিওসিস মিওসিস এক। আর এই যে এখান থেকে এই যে প্রথমে যে মাতৃকোষটা থেকে যে প্রথমে যে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় মিওসিস এক। ঠিক আছে, বলে মিওসিস এক বা মিওটিক এক মনে হয়, মিওসিস এক। ঠিক আছে, মিওসিস এক। আর এই যে এই কোষ থেকে যে দুইটা কোষ উৎপন্ন হয়েছে, এই কোষগুলো থেকে, ওগুলাকে বলা হয় আর কি এই কোষ বিভাজন, এই বিভাজনটুকুকে বলা হয় মিওসিস দুই। তবে দুটোটা কিন্তু মিওসিসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, মিওসিস দুই। ঠিক আছে, এটা মিওসিস দুই। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে এখানে প্রথমে যে আর কি মূল যে মাতৃকোষটা, ওটা থেকে কিন্তু ওটার ভিতরে ক্রোমোজোম সংখ্যা কয়টা? চারটা, একটা দুইটা তিনটা চারটা। ঠিক আছে, তাহলে চারটা হওয়ার পরে তারপরে যে দুইটা, তারপরে বিভাজনে, তারপরে ধাপের বিভাজনে দুইটা কোষ উৎপন্ন হয়েছে। প্রথম ধাপে দুইটা কোষ উৎপন্ন হয়েছে, অর্থাৎ মিওসিস একে দুইটা কোষ উৎপন্ন হয়েছে। ওই দুইটা কোষের ভিতরে কিন্তু ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক, অর্থাৎ মাতৃকোষে চারটা, আর এগুলো অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা দুইটা। ঠিক আছে, তাই মিওসিসকে কিন্তু রাসমূলক বিভাজন বলা হয়। কেন রাসমূলক বিভাজন বলা হয় এটা কিন্তু খ নম্বরে আসে। ঠিক আছে, তোমাদের সৃজনশীল প্রশ্নের খ নম্বরে এটা আসে যে মিওসিস কোষ বিভাজনকে কেন রাসমূলক বিভাজন বলা হয়। তাহলে কি জন্য বলা হয়? কারণ তাদের মিওসিস কোষ বিভাজনে কি যে মাতৃকোষ যেটা, ঠিক আছে, মাতৃকোষটা, মাতৃকোষ থেকে, মাতৃকোষ জনন কোষটা, ঠিক আছে, মাতৃকোষ থেকে মাতৃকোষের যে কটা আর কি ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা যা, আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সেই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। ঠিক আছে, এই কারণে মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়, মানে হ্রাস পায়, ক্রোমোজোম সংখ্যার হ্রাস পায় বা কমে। ঠিক আছে, তাই মিওসিসকে কোষ হ্রাসমূলক বিভাজন বলা হয়। এটা হলো মিওসিস। ঠিক আছে, আর এটা কিন্তু মিওসিস দুই কিন্তু মিওসিস, তবে এটা এখানে হলো এটা কিছুটা মাইটোসিসের মতো। কিভাবে? এটাকে মাইটোসিসের সাথে সামঞ্জস্য আছে, কেননা এখানে যদি আমরা এটুকুর কথা চিন্তা করি, এটুকুর কথা চিন্তা করলে একটা কোষ থেকে কিন্তু এখানে দুইটা কোষ উৎপন্ন হয়েছে, যেটা মাইটোসিসে হয়। এবং কোষের মাতৃকোষের নিউক্লিয়ার কি ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার সমান, অর্থাৎ মাতৃকোষের দুইটা ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষ দুইটা দুইটা করে ক্রোমোজোম সংখ্যা ক্রোমোজোম আছে। ঠিক আছে, অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা n হলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা n। ঠিক আছে, তাহলে এটাকে আমরা মাইটোসিসের সাথে আর কি করতে পারবো, সাদৃশ্য আছে বলতে পারবো। ঠিক আছে, মিওসিস দুই কে। ঠিক আছে, আর মিওসিস এক এক কিন্তু পুরোপুরি অর্ধেক হ্রাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে দুইটা পর্যায়ে হয়। প্রথম পর্যায়ে
দুইটা ভাগে বিভক্ত হয় মাতৃকোষটা, দুইটা ভাগে বিভক্ত হয়। আর এখানে কিন্তু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যা থাকে, ওই অপত্য দুইটা কোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু তার অর্ধেক থাকে। তারপরে আবার ওই অপত্য দুইটা কোষ থেকে আরো দুইটা করে চারটা কোষে উৎপন্ন হয়। আর ওগুলাতে কিন্তু ওই প্রথমবারে যে অপত্য দুইটা কোষের ক্রোমোজোম সংখ্যা যা ছিল, ওগুলাতে কিন্তু তা থাকে। ঠিক আছে, এখানে যদি আহ থাকে, যদি ইতে থাকে তোমাদের মাতৃকোষের ক্রোমোজোম যদি থাকে n সংখ্যক, ঠিক আছে, একবারে যে মূল মাতৃকোষটা, ওটার যদি ক্রোমোজোম সংখ্যা থাকে n সংখ্যক, তারপরে তাহলে এটা হবে কত, n/2 সংখ্যক। ঠিক আছে, যেহেতু অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, প্রথম পর্যায়ে n/2 সংখ্যক হয়ে যাবে। কিন্তু তারপরে তারপরে যেটা যেটা এটা তো মাইটোসিসের সাথে একটি সম্পর্ক যুক্ত। এটার এই প্রথম ফেসে যে যেতটুকু হয়েছে আর কি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, তারপরে ফেসেও কিন্তু অতটুকু আর কি সমসংখ্যকই হবে। তবে তাহলে যদি আমরা একেবারে ফাইনাল রেজাল্ট হলো এগুলা, ঠিক আছে, মাইটোসিসের একেবারে ফাইনাল রেজাল্ট হলো অপত্য কোষ এই চারটা। ঠিক আছে, তার মানে একটা কোষ থেকে চারটা অপত্য কোষের সৃষ্টি হয়। ঠিক আছে, এই প্রথম একটা কোষে কিন্তু ক্রোমোজোম সংখ্যা ছিল চারটা, কিন্তু অপত্য কোষে প্রতিটাতে ক্রোমোজোম সংখ্যা আছে দুইটা করে। ঠিক আছে, এটা হলো মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। আর তাহলে আমরা আসি মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব, যে কি কাজে লাগে। মিওসিস কোষ বিভাজনটা আসলে হয় কোথায়? মিওসিস কোষ বিভাজন হয় উদ্ভিদের আহ উদ্ভিদের ডিম্বাণু আর হলো কি জানি ডিম্বাশয়ে। ঠিক আছে, উদ্ভিদের আর উন্নত প্রাণীদের দেহের শুক্রাশয় এবং ডিম্বাশয় কিন্তু হয়ে থাকে। সেখান থেকে কিন্তু মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণু হয়ে থাকে। ঠিক আছে, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে আর কি জনন মাতৃকোষ হলো এটা ধরো শুক্রাশয়। ঠিক আছে, এটা থেকে তোমাদের আস্তে আস্তে এই শুক্রাণু হয়ে থাকে। ঠিক আছে, শুক্রাণু হয়ে থাকে। শুক্রাণু হয় ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে হয় ডিম্বাণু। ঠিক আছে, শুক্রাণু ডিম্বাণু। তারপরে তোমাদের জাইগোট গঠন হয় কিভাবে? জাইগোটটা কি তোমরা জানো হয়তো, তারপর আমি আবার বলবো জাইগোট কি। তাহলে আমরা প্রথমে, এটা হলো যে জনন মাতৃকোষ। ঠিক আছে, এটা কি বলে? জনন মাতৃকোষ, ডিপ্লয়েড কোষ। ডিপ্লয়েড কোষ, ঠিক আছে, ডিপ্লয়েড কোষ মানে এখানে যা আছে, আর হ্যাপ্লয়েড কোষে ডিপ্লয়েড কোষের অর্ধেক থাকে। ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যা। তাহলে এটা হলো ডিপ্লয়েড কোষ, মানে প্রথম যে জন্ম মাতৃকোষটা থাকে ওটা, এটা ধরো স্ত্রী জনন কোষ বা ডিম্বাশয় জনন কোষ, কোষ বা ডিম্বাশয়। আর এটা হলো শুক্রাশয়। ঠিক আছে, শুক্রাশয়, শুক্রাশয়। এই শুক্রাশয় আর ডিম্বাশয় থেকে কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণু হয়ে থাকে হ্যাপ্লয়েড কোষ এগুলো। ঠিক আছে, এগুলো কিন্তু হ্যাপ্লয়েড কোষ, আর এগুলো ডিপ্লয়েড কোষ। মানে হ্যাপ্লয়েড কোষে থাকে ডিপ্লয়েড কোষের হাফ হাফ সংখ্যক। অর্থাৎ ডিপ্লয়েড কোষে যদি থাকে ক্রোমোজোম সংখ্যা 10টা, তাহলে তোমাদের হ্যাপ্লয়েড কোষে থাকবে কয়টা? 5টা। ঠিক আছে, মানে হ্রাস পায়, এখানে মিওসিস ঘটে, এখানে কিন্তু মিওসিস ঘটে। এই যে বিভাজনটা হয়েছে, এই বিভাজন কিন্তু মিওসিস বিভাজন। এই বিভাজনটাই কিন্তু মিওসিস বিভাজন, মানে আহ জীবদের জনন কোষে কিন্তু মিওসিস কোষ বিভাজনটা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে কি হয়? তারপরে ওই শুক্রাশয় আর ডিম্বাশয় মিলিত হয়ে নিষিক্ত হয়ে, ঠিক আছে, নিষিক্ত জাইগোট, ঠিক আছে, নিষিক্ত কোষ জাইগোট, এটা জাইগোট উৎপন্ন করে। এই যে এটা, ঠিক আছে, এটাও কিন্তু ডিপ্লয়েড। এটা ডিপ্লয়েড কেন হলো? ডিপ্লয়েড হওয়ার কারণ হলো দুইটা হ্যাপ্লয়েড মিলে ডিপ্লয়েড, মানে এটাতে আছে 5টা ক্রোমোজোম, এটা যদি থাকে 5টা, তাহলে 5টা 5টা 10টা, মানে এটাও কিন্তু ডিপ্লয়েড। ঠিক আছে, এটা কিন্তু ডিপ্লয়েড কোষ জাইগোট। এই জাইগোট থেকে কিন্তু মাইটোসিস বারবার হওয়ার মাধ্যমে কিন্তু কোটি কোটি কোষের একটা জীব দেহ আর কি তৈরি হয়। ঠিক আছে, গঠন হয়। তাহলে তোমরা আর কি প্রশ্ন হতে পারে যে কেন আর কি এখানে অর্ধেক হতে হলো? যেমন আছে এমনই তো থাকতে পারতো, যে মানে আর কি মাইটোসিসও তো হতে পারতো, এখানে মিওসিস হলো কেন, হ্রাস হলো কেন? এটা হলো, তাহলে আমরা আসি এখন মিওসিসের গুরুত্ব। এখানে আসলে আমরা বুঝতে পারবো কেন হয়। মিওসিসের গুরুত্ব হলো, তোমরা যদি মিওসিসটা না হয় তাহলে কি হয়, প্রথম আমরা এটা জানি। যদি মিওসিসটা না হয় তাহলে কেমন হবে? আর যদি আমাদের মিওসিস না হয় তাহলে আমাদের জনন কোষ আছে না, জনন কোষে যেই ক্রোমোজোম সংখ্যা, এখানে যদি মিওসিস না হয় মাইটোসিস হতো, তাহলে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা তাদের অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকতো। যদি জনন কোষের ক্রোমোজোম থাকে 4টা, অপত্য কোষে থাকতো কয়টা? 4টা। 4টা, তো 4টা থাকলে কি হতো? তার মানে এগুলোর ভিতরে থাকতো 4টা, এগুলো হতো ডিপ্লয়েড কোষ। ঠিক আছে, ডিপ্লয়েড কোষ হয়ে থাকলে আবার যে জাইগোটটা, ঠিক আছে, হ্যাঁ, দুইটা আর কি দুইটা ডিপ্লয়েড কোষ মিলিত হয়ে আবার
এখানে 4n হয়ে যেত, মানে 2 এ 2 4, মানে আরো ডাবল হয়ে যেত। মানে যে জীবের, মনে করো মানুষের কথা বলি, মানুষের থেকে পরবর্তী প্রজন্মের যে মানুষটা বা যে শিশুটা হবে, ওই শিশুটার যে দেহে থাকতো ক্রোমোজোম সংখ্যা তার মা বাবার ক্রোমোজোম সংখ্যার থেকে দ্বিগুণ। অর্থাৎ তাদের আর কি এটা বিরাট পরিবর্তন হয়ে যেত। তাহলে সেই পরিবর্তন আর কি পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যেত। ঠিক আছে, এই ভারসাম্য যাতে বজায় থাকে তার জন্য কিন্তু এই মিওসিস কোষ বিভাজনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব আরো আছে। মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব হলো এমন যে, যে সকল কোষ আর কি যে সকল জীবদের যৌন জননের মাধ্যমে প্রজনন হয়ে থাকে, যৌন জননের মাধ্যমে জনন হয়ে থাকে। যৌন জনন কোনটা আর অযৌন জনন কোনটা আমরা এটা দেখি। যৌন জনন হলো আর কি শুক্রাশয় এবং ডিম্বাশয় নিষিক্ত হওয়ার মাধ্যমে জাইগোট গঠন করে। জাইগোট থেকে যে যদি আর কি বাচ্চা হয়, তাহলে ওটা হলো কি, ওটা হলো তোমাদের যৌন জনন। আর অযৌন জনন কোনটা? অযৌন জনন হলো, মনে করো যদি কোনো একটা গাছ, যেমন কিছু একটা এমন গাছ আছে যেগুলা তোমার ডালপালা, ঠিক আছে, ধরো এই একটা গাছ, ঠিক আছে, এটার একটা ডাল আমি কেটে ফেললাম, ফেলে ওটাকে আমি আবার মাটিতে রোপণ করলাম। ঠিক আছে, এই ডাল থেকে আবার যদি গাছ উৎপন্ন হয়, কিছু কিছু গাছ আছে ওগুলো ডাল আর কি যদি আমি কি রোপণ করি, ওটাতেও কিন্তু আবার নতুন আরেকটা গাছ হয়ে যায়। এগুলো হলো অযৌন জনন। ঠিক আছে, আর যৌন জনন হলো দুইটা হ্যাপ্লয়েড কোষে মিলিত হওয়ার পরে জাইগোট তৈরি করে, জাইগোট থেকে তারপরে তোমার আর কি যে পরবর্তী প্রজন্মের শিশুটা হয়, ওর জন্ম হয়। ঠিক আছে, এটা হলো মিওসিসের গুরুত্ব। মিওসিসের আরো গুরুত্ব হলো তোমাদের মিওসিসের মাধ্যমে কিন্তু জীবদের আর কি জীবদের বৈচিত্র্য, ঠিক আছে, জীব বৈচিত্র্য হয়ে থাকে। কোনো একটা প্রজাতির জীব, ধরো মানুষ, ঠিক আছে, মানুষের যদি আর কি মিওসিস না হতো, মিওসিস কোষ বিভাজন না হয়ে মিওসিস জায়গায় অন্য কোনো কোষ বিভাজন হতো, তাহলে কি হতো? তোমাদের দেখা যেত আর কি জীবের যে কোষের যে বৈচিত্র্য, জীব বৈচিত্র্য থাকতো না। জীব বৈচিত্র্য না থাকলে কি হতো? মনে করো আমরা এখন একটা প্রজন্ম আছি, ঠিক আছে, এই প্রজন্মে কি হতো? মনে করো একটা তাপমাত্রা আর কি চলতেছে, কিন্তু পরিবেশের পরিবর্তন হয়, কিন্তু আস্তে আস্তে জলবায়ুর পরিবর্তন হয়, ঠিক আছে, পরিবেশের পরিবর্তন হয়। মানে কোনো সময় দেখবা তাপমাত্রা বাড়বে, ঠিক আছে, হঠাৎ করে কোনো সময় বেড়ে যায়, ঠিক আছে, যদি ভবিষ্যতে বেড়ে যায় বা একেবারে কমে যায়, ঠিক আছে, তাপমাত্রা যে কোনো আর কি পরিবেশের আর কি উপদ্রব গুলা, ওগুলা যদি বাড়ে কমে, মানে পরিবেশের পরিবর্তনের ভালো ফলে, জলবায়ুর পরিবর্তনের ফলে ওই পরিবেশে, নতুন পরিবেশে যখন একটা পরিবর্তন হবে পরিবেশটা, তাহলে নতুন একটা পরিবেশ হবে। ওই পরিবেশে আমাদের এই প্রজাতি যদি খাপ খাইতে পারবে না, মানে বৈচিত্র্য না থাকলে, বৈচিত্র্য মানে কি ভিন্নতা না থাকলে খাপ খাইয়ে নিতে পারবে না। খাপ খাইয়ে নিতে পারবে না বলতে এটা বুঝেছে যে, যদি ধরো আমরা আমাদের ভিতরে যারা আর কি আহ, মানুষের ভিতরে আমাদের এই প্রজাতির ভিতরে আছে যে কি, কেউ আর কি বেশি তাপ সহ্য করতে পারে, কেউ কম তাপ সহ্য করতে পারে একটা, তাহলে আমাদের এখানে আমরা সবাই বেঁচে থাকতে পারি। যদি আমাদের এটা কি পরিবেশের পরিবর্তন হয়, মানে জলবায়ুর পরিবর্তনটা হলো, মনে করো তাপমাত্রা হঠাৎ করে বেড়ে গেল, ঠিক আছে, যারা অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারে তারা কিন্তু আর কি পরবর্তী যে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে যে পরিবেশের সৃষ্টি হলো, ওই পরিবেশে কিন্তু তারা টিকে থাকতে পারবে। আর যারা সহ্য করতে না পারবে তারা মরে যাবে। ঠিক আছে, মরে গেলে কি হবে? যারা জীবিত আছে ঠিক আছে, তাদের দ্বারা কিন্তু এই প্রজাতিটা আবার টিকে থাকবে। কিন্তু যদি একই রকম হতো, অর্থাৎ সবাই যদি তাপমাত্রা সহ্য করতে পারতো না, বা তাপমাত্রা ছাড়া বাঁচতে পারতো না, তাহলে কি হতো? তাহলে দেখা যেত যে সব মরে গেছে। সব মরে গেলে কি হতো? পরবর্তীতে ওই প্রজাতিটাই বিলুপ্ত হয়ে যেত। মানে আমি একেবারে সিম্পল ভাষায় বললাম আর কি। তাহলে জীব বৈচিত্র্যের দরকার আছে। জীব বৈচিত্র্য হয় কিভাবে? মিওসিসের মাধ্যমে, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। মিওসিসের মাধ্যমে জিনের বা ডিএনএ এর আর কি পূর্ণ বিভাজন ঘটে আর কি, পূর্ণ বিন্যাস ঘটে। এর মাধ্যমে কিন্তু এরকম হয়, জীব বৈচিত্র্যটা টিকে থাকে। ঠিক আছে, জীবের বিলুপ্ত হয় না সহজে। ঠিক আছে, তাহলে তোমাদের বইতে আরেকটু আছে যে, বাস্তবে মাঝে মাঝে হঠাৎ করে ক্রোমোজোম সংখ্যার বেড়ে গিয়ে, ঠিক আছে, বাস্তবে মাঝে মাঝে কিন্তু হঠাৎ করে ক্রোমোজোম সংখ্যা বেড়ে যায়। কেমনে বেড়ে যায়? আহ এই যে এখানে একটা ব্যাঙের প্রজাতির দিছে, উদাহরণ দিছে, জেনোপাস ট্রপিক্যালিস, ঠিক আছে, তারপর থেকে আর কি এই জেনোপাস ট্রপিক্যালিস থেকে আর কি কোনোভাবে তাদের পরবর্তী যে প্রজন্ম, ঠিক আছে, এই বাচ্চাগুলো হলো, তারা কিন্তু তাদের দেহে কিন্তু ক্রোমোজোম সংখ্যা বেশি। ঠিক আছে, বেশি হওয়ার কারণে কি হলো? তারা আবার অন্য প্রজাতি হয়ে গেল। ওই প্রজাতি কোনটা? ওটা হলো জেনোপাস ট্রপিক্যালিস থেকে হলো জেনোপাস লেভিস। ঠিক আছে, লেভিস। এরকম কিন্তু আবার মানুষ কিন্তু কি করে? মানুষ তো চালাক জীব, মানুষ আবার এই যে নিয়মটা, এটা কিন্তু আবার
আর কি তাদের নিজেদের প্রয়োজন লাগে, স্বার্থে লাগে। যেমন তারা কি একটা কোনো খাদ্য শস্য এরকম আর কি জিনের পরিবর্তন ঘটিয়ে, অর্থাৎ আহ প্রথমে আহ, এখানে একটা আলুর উদাহরণ দিছে, ঠিক আছে? আলু, ধরো আমরা আলু, ঠিক আছে? আলুতে আলুর যে একটা প্রজন্ম, ওগুলোর ভিতরে আছে ধরো ক্রোমোজোম সংখ্যা আছে, যে কোনো এক সংখ্যক ক্রোমোজোম সংখ্যা আছে, ধরো 4টা বা 5টা আছে, ঠিক আছে? ক্রোমোজোম সংখ্যা, তাদের পরবর্তী যে প্রজন্ম, ওগুলোর ভিতরে ক্রোমোজোম সংখ্যা কিভাবে বাড়ানো যায়, ঠিক আছে? মানুষ কিন্তু এই প্রক্রিয়াটা কাজে লাগিয়ে ক্রোমোজোম সংখ্যা বাড়িয়ে পরবর্তী যে প্রজন্ম আলুগুলা, ওগুলো আরো বড় হবে। তো যাদের খাদ্যের চাহিদা বাড়ছে, ঠিক আছে? এগুলো কিন্তু কৃষি গবেষণা ইনস্টিটিউটে আমার কাজে লাগে। তারপর আবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু লাগে, ঠিক আছে? তাহলে মিউসিসের গুরুত্ব কিন্তু তোমরা ভালো করে পড়বা, তোমাদের বইতে আছে, ভালো করে পড়লে এটা কিন্তু ঘ নাম্বারে বেশি আসে, ঠিক আছে? ঘ ঘ ঘ নাম্বার, ঠিক আছে? ওই নাম্বারে কিন্তু এই নিউক্লিয়ার আর কি মিউসিসের গুরুত্ব এখান থেকে আসে। তোমাদের হয়তো বলবে উদ্দীপকে একটা চিত্র দিবে, যে চিত্রটা কি নির্দেশ করবে কোন বিভাজনকে, মিউসিস কোষ বিভাজনকে নির্দেশ করবে। নির্দেশ করার ফলে কি হবে? তারপর বলবে যে উদ্দীপকে যে কোষ বিভাজনকে তোমার আর কি নির্দেশ করা হয়েছে, ওই কোষ বিভাজন যদি না হতো, জীবের দেহে যদি ওই কোষ বিভাজন না হতো, তাহলে কি হতো? উদ্দীপকে বলছে মিউসিসের কথা, মিউসিস না হলে কি হতো? আমি যেভাবে বলছি তোমরা বই পড়বা, ঠিক আছে? বাস্তবিক ভাবে চিন্তা করবা, আমি গত ভিডিওতে বলছি বাস্তবিক ভাবে চিন্তা করতে চেষ্টা করবা, তাহলে কিন্তু সবকিছু মনে থাকবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।